হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু এইচএসসি ফার্স্ট পেপার ইংলিশ নিয়ে একটু ভালো মতো পড়াশোনা করা লাগবে। So, আজকে আমরা একটা ফাইনাল টাচ দিব, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে তোমার ফার্স্ট পেপারে যে প্যাসেজ আসে সেগুলো কিভাবে সমাধান করব আমরা, কি কি প্রশ্ন আসে, রিটেনের ক্ষেত্রেও কি কি লিখতে হয়, সেগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ঝালাই করে নিব। তার মানে আজকে আমরা শিখতে আসি নাই, আজকে আমরা কিছু শিখবো না। আজকে আমরা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ঝটপট চোখ বুলিয়ে নিব। তাহলে আমরা কিন্তু অনেক বড় কোনো ক্লাস করতে যাচ্ছি না, ছোট্ট একটা ক্লাস করব, কিন্তু মনোযোগ সহকারে ঝটপট ভাবে আমরা সামনে আগাবো। চলো তাইলে আমরা যদি দেখি, একদম শুরুতেই মার্ক ডিস্ট্রিবিউশনটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এবং তোমার আইডেন্টিফাই করতে হবে কোন কোন পার্টটাতে তোমার দুর্বলতা আছে। একটা প্যাসেজ পড়ে তুমি খুব ইজিলি এমসিকিউ পারবা, কোয়েশ্চেন অ্যান্সার পারবা, ফ্লো চার্ট পারবা, সামারাইজও পারবা। সামারি নিয়ে সবসময় একটু কনফিউশন থাকে, আমরা দেখে নিব, কোনো সমস্যা নাই। এই যে শূন্যস্থান পূরণগুলা প্র্যাকটিস করতে হবে, না হলে অনেকেরই কিন্তু ভোকাবুলারি একটু কম জানার কারণে কঠিন লাগে আমাদের কাছে, তাই না? রিয়ারেঞ্জ প্র্যাকটিস করলেই পারবা, তাহলে খুব বেশি কিন্তু আমাদের প্যারা খাওয়ার কিছু নাই। রাইটিং এ প্যারাগ্রাফ তো পারবোই, স্টোরি তো পারবোই, লেটার বা ইমেল পারবো, গ্রাফ এন্ড চার্ট খুবই ইজি জিনিস, এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা আমরা পারবো। তবে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ কিংবা পোয়েমস, এখানে একটু ঝামেলা আছে, এই জিনিসটা আমরা অনেকে এখনো পর্যন্ত পারি না। পারা উচিত, কিন্তু সেটার জন্য তোমার টেক্সট বইয়ে যে গল্পগুলা বা কবিতাগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু পারবা না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মোটামুটি অ্যামাউন্টের মার্ক আছে। সো আমাদের কিন্তু বই থেকে এগুলো পড়তে হবে। তাইলে আমরা এখন যে কাজটা করব, একদম শুরু থেকে পুরোটা একবার চোখ বুলিয়ে নিব, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। প্যাসেজকে আমি পড়ে পড়ে শোনাবো? না বাবা, আজকে আমরা শিখতে আসি নাই, আজকে আমরা প্র্যাকটিস করতে আসছি। দেখতে পাচ্ছি যথেষ্ট কঠিন একটা প্যাসেজ দেয়া, তাই না? সো প্যাসেজ পড়ার ক্ষেত্রে নিজের একটু পড়ি, সবাই ঝটপট নিজের একটু পড়ি, আমরা সামনে আগাবো। সো আমরা খেয়াল রাখবো যে তুমি চাইলে একটা কাজ করতে পারো, প্যাসেজ শুরুতে হালকা ভাষা ভাষা ভাবে পড়ে ফেলতে পারো, দ্রুত পড়ে ফেললা, তারপর তুমি দেখছো অনেক বড় প্যাসেজ কিন্তু, তারপর সরাসরি চলে যাবা এমসিকিউতে। এখন আমাদের তো একটু পড়তে হবে, তাই না? তাহলে আমি হচ্ছে পড়ার জন্য সময়টা আবারও দেই। 3টা পৃষ্ঠা ছিল প্যাসেজে, এটা ছিল ফার্স্ট, এটা ছিল সেকেন্ড। ঝটপট পড়বো, না পড়লেও কোনো ক্ষতি নাই। আমরা আজকে দেখতে আসছি শুধু কিভাবে সলভ করতে হয়, আপনার অ্যাকচুয়ালি বসে বসে পড়ে পড়ে সলভ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? একদম চিল। বুঝতে পারছি জয়নুল আবেদিন, ওনাকে নিয়ে আর একটু সামনে যাই। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, তিনি দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, এই সেই, এগুলো কিন্তু আমরা জানি, তাই না? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, শুরুতে প্যাসেজটা ঝটপট পড়ে ফেলবো, তারপর আমরা এমসিকিউতে যাব। এমসিকিউতে গিয়ে আমরা চেষ্টা করব যে এই জিনিসটা কোথায় ছিল। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ নট বেয়ার দ্য সিমিলার মিনিং অফ জেনারেলি। খেয়াল করে দেখো, এই শব্দটা, এই উত্তরটা দেওয়ার জন্য তোমার কি প্যাসেজ পড়া দরকার আছে? না, তোমার ভোকাবুলারি জানার দরকার আছে। সেই ভোকাবুলারি কোত্থেকে শিখবা? সেটা শিখবা ফার্স্ট পেপারের ক্লাস থেকে, তোমার টেক্সট বই থেকে। তাহলে এটা কিন্তু আমাদের পড়াটা প্র্যাকটিস করতে হবে। বলো কোনটা হবে? জেনারেলি মানে সাধারণভাবে, স্পেসিফিক্যালি মানে সুনির্দিষ্টভাবে, এটাই একমাত্র বিপরীত, তাই না? বাকিগুলো কিন্তু একই রকম, যে সাধারণত, সচরাচর। 2 নম্বর আছে কোনটা, হচ্ছে ইভোক। আবারও দেখতে পাচ্ছি যথেষ্ট কঠিন, ভোকাবুলারি না জানলে কোনো লাভ নাই। ইভোক মানে কিছু একটা জাগিয়ে তোলা, এলিসিট মানে কিছু একটা টেনে বের করা, অর্থাৎ জাগিয়ে তোলার মতো করে কিছু একটা বের করে আনা। আচ্ছা, এরপরে চলো দেখি। আচ্ছা, কোন বক্তব্যটি সঠিক নয়? হ্যাঁ, এইটার জন্য অবশ্যই আমাদের পড়তে হবে, তাই না? সেটাকে আমরা ধরে ধরে পড়বো? কোনো দরকার নেই, আমরা জানি যে জয়নুল আবেদিন ইনস্টিটিউট সেট করেছিলেন, এটা আমাদের জানা আছে। আচ্ছা, আর কি আছে? আর্ট রিফ্লেক্টস অফ চেঞ্জিং রিয়ালিটি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাও হবে না। আর্ট ইনক্লুডস, হ্যাঁ এটাও ঠিক আছে। বাকি থাকলো এইটা, তাই না? মডার্ন আর্ট প্র্যাকটিস বিগ্যান ইন আওয়ার কান্ট্রি ইন 1949। তুমি চাইলে কিন্তু প্যাসেজে গিয়ে দেখে আসতে পারো যে কবে শুরু হয়েছিল মডার্ন আর্ট, তাই না? দেখতে হবে নাকি কোথায় আছে? আমিও কিন্তু জানি না, চলো আমরা ঘুরে ঘুরে দেখি। এই যে দেখো, মডার্ন আর্ট বিগ্যান ইন আওয়ার কান্ট্রি 1948। আমরা এই কাজটাই কিন্তু করব,
যে আমরা ঝটপট প্রশ্নে যেটা চাওয়া আছে সেটা প্যাসেজে কোথায় মডার্ন আর্ট খুঁজে বের করব, তাহলে কিন্তু হয়ে গেল। কনসিডার মানে কি? কোনো কিছু বিবেচনা করা, মনে করা। থট মানে চিন্তা করা, কাছাকাছি যায়। ডেকেড মানে কি বলতো? এটা কি জানি? ডেকেড মানে হচ্ছে 10 বছর। কেমন? ঠিক আছে, তাহলে মনে হচ্ছে যে এমসিকিউ নিয়ে আমাদের খুব একটা প্যারা হবে না, কিন্তু তুমি যদি ভোকাবুলারি না পড়ো তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছি? So, আমাদের কিন্তু পাঠ্য বইয়ের ভোকাবুলারি ভালো করে পড়তে হবে, এটা বারবারই বলে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন আনসারে। দেখতে পাচ্ছি 5 দুগুণে 10 মার্ক, তাই না? সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি কিন্তু বারবারই বলে আসি, আবারও বলছি, why do people appreciate art? আমরা উত্তরটা লিখবো people appreciate art because, তাই না? তাহলে প্রশ্ন থেকে একটু কপি করলাম, বাকিটা প্যাসেজ থেকে কপি করে বসিয়ে দিতে পারবো। তারপর how would you describe Zainul Abidin's contribution in art? আমি লিখবো I would describe Zainul Abidin's contribution in art, তারপর বাকিটা প্যাসেজ থেকে বসিয়ে দিব। তাহলে প্রত্যেকটা প্রশ্নে আমরা এখান থেকে কপি করব, তারপর প্যাসেজ থেকে কপি করব, আমার হয়ে গেল। চল আমার উত্তরগুলো দেখি। আচ্ছা, যেমন 1 নম্বরে ছিল মানুষ কেন আর্ট অ্যাপ্রিশিয়েট করে? পিপল অ্যাপ্রিশিয়েট আর্ট বিকজ ইট হ্যাজ আ পাওয়ার টু এফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েস। এই জিনিসটা আসলে আমাদের খুব একটা পড়ার দরকার নাই, তাই না? প্যাসেজ পড়লে এমনি পারবো। ধরো 2 নম্বরে ছিল যে কন্ট্রিবিউশন কি ছিল জয়নুল আবেদিনের, চলো আমরা দেখে ফেলি। খুব ইজি জিনিস, আমরা খুঁজে বের করবো কোথায় আছে জয়নুল আবেদিনের নাম। এখানে খুঁজে পাচ্ছি না, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এখন তো ধরে ধরে পড়ার দরকার নাই। এই যে দেখো, জয়নুল আবেদিন নাম চলে আসছে। তারপর বললো উইথ দ্য হেল্প অফ সাম কলিগস সেট আপ অ্যান ইনস্টিটিউট অফ আর্ট ইন ঢাকা, নাও দি ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, চারুকলা আর কি। এইটাই লিখে দিবা, শেষ হয়ে গেল, কোনো প্যারা নাই, তাই না? এই হুবহু এটা কিন্তু বসিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন উত্তর বুঝা গেল জিনিসটা। আমরা প্রশ্ন থেকে একটু কপি করব, প্যাসেজ থেকে একটু কপি করব, সুন্দর মতো ডান। ঠিক আছে, আশা করি আমরা পারবো না, আপনারা কিচ্ছু না, আমরা সবাই ট্যালেন্টেড ছেলে মেয়ে। তাহলে আমরা প্রথম 2টা প্রশ্ন করে ফেললাম, তাই না? ইয়াস, এগুলো একটু নিজে নিজে পড়ি, একটু পড়ি। অবশ্য তেমন পড়া কিছু নাই, যেটা বলেছি সেভাবে সবগুলো করেছে, প্যাসেজ থেকে আর প্রশ্ন থেকে কপি করে বসিয়ে দিয়েছে। আমার মনে হয় যে আমরা ভালো পারবো, এবং চেষ্টা করব কমপক্ষে 2 লাইন করে প্রশ্ন উত্তরটা লিখার, না হলে বেশি ছোট দেখা যায়, 2 মার্ক কিন্তু টিচার দিতে নাও চাইতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি, এইটা পড়ে আমাদের কি করতে হবে? ফ্লো চার্ট বানাইতে হবে, তাই না? প্রশ্নে কি বলা আছে? ফ্লো চার্ট শোয়িং সাম বেসিক ইনফরমেশন অ্যাবাউট ক্রাফট। ক্রাফট নিয়ে লিখতে হবে। আচ্ছা, খুবই ভালো জিনিস, কারুশিল্প, হস্তশিল্প ইত্যাদি। দেখি কি আছে, উরি বাবা, এটাও তো অনেক বড়, তাই না? আচ্ছা, ক্রাফট নিয়ে ওরা কিন্তু প্রথম পয়েন্টটা বলে দিয়েছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিলস। আচ্ছা, ফ্লো চার্টে ইম্পর্টেন্ট একটা ব্যাপার তোমাদেরকে বলি, আমরা কি ফ্রেজ মানে জানি? আচ্ছা, এগুলো না জানলে কিন্তু একটু মুশকিল, হ্যাঁ, এগুলো জানতে হবে। ফ্রেজ মানে কি? একাধিক শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এবার বলো, ফাইনাইট ভার্ব মানে জানি? ক্লাস 2-3 এর পড়া, কিন্তু না পারলে কিন্তু লজ্জা, সো পারতে হবে। ফাইনাইট ভার্ব মানে যে ভার্বটা চেঞ্জ হতে পারে। ধরো আই ইট, এটা হি হলে কি হয়ে যাবে বলো? হি ইটস, তাই না? এই যে কোনো ভার্ব যেটা চেঞ্জ করা আছে এটাকে বলে ফাইনাইট ভার্ব। ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন ইডিয়মস এন্ড ফ্রেজেস আমরা বলি না, আ বোন অফ কন্টেনশন মানে বিবাদের বিষয়। তুমি বলো এখানে কোনো ভার্ব আছে তুমি চেঞ্জ করতে পারবা? নাই। আমরা যখন ফ্লো চার্ট লিখবো আমরা চেষ্টা করবো ফ্রেজের মতো করে লিখতে। এই যে দেখো, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিলস, কোনো ফাইনাইট ভার্ব নাই, দ্যাট মিনস ইট ইজ এ ফ্রেজ। এখন তুমি খেয়াল করে দেখবা কিছু কিছু ক্ষেত্রে তোমার এই ফ্লো চার্ট শুরু হবে আইএনজি দিয়ে। যেমন ধরো তুমি বলতে পারো যে অ্যাপ্লাইং, তাই না? তখন তুমি চেষ্টা করবা যে শুরুটা যেহেতু আইএনজি দিয়ে, বাকিগুলো আইএনজি দিয়ে লিখতে। না লিখলেও সমস্যা নেই, তবে লিখলে সুন্দর দেখাবে। আবার কোথাও দেখবা ইনফিনিটিভ দিয়ে শুরু হবে, টু অ্যাপ্লাই, তখন তুমি চেষ্টা করো বাকিগুলো সেভাবে লিখতে। আবারও বলছি, এভাবে না লিখলে কোনো ক্ষতি নাই, কিন্তু লিখলে ভালো দেখাবে। প্রথমটা যেভাবে বাকিগুলো সেভাবে। আবার অনেকের কনফিউশন থাকে, ভাই এখানে তো স্ক্রিনটা এরকম, সুতরাং ফ্লো চার্টে এভাবে গেছে, আমার পরীক্ষার খাতা তো এরকম, তুমি নিচে নিচে দিয়ে দিবা। কিংবা ধরো যে তুমি ধরো এই প্রথম বক্স, তারপর এটা সেকেন্ড বক্স, তারপর এটা থার্ড বক্স,
তাই না? এইভাবেও দিতে পারো ভাই। ইট ডাজন্ট ম্যাটার তুমি কিভাবে করবা, তোমার স্কুল কলেজের টিচার যেভাবে বলে সেভাবে ফলো করতে পারো। এইসব খুঁটিনাটি তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামানো কোনো দরকার নাই। এখন প্যাসেজটা পড়ে আমরা কি পারবো যে ফ্লো চার্ট একটু একটু করে লিখতে, কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে? আমার তো মনে হয় পারবো। তোমরা কি পারবা? নিজেরা একটু পড়ি, বলি যে ক্রাফট নিয়ে কোন কোন তথ্য তুমি বলতে পারো, চেষ্টা করো, একটু চেষ্টা করো, নাহলে কিন্তু হবে না। সবাই একটু পড়ি, হ্যাঁ? পড়লাম আমরা, আশা করি পড়লাম, চেষ্টা করি। চলো আমরা একটু একটু করে দেখি কি কি কমেন্ট আছে, মানে কি কি পয়েন্ট আছে। এই যে দেখো সুন্দর করে কিন্তু লিখে দিচ্ছে। এভাবে কি আমরা পারবো? হ্যাঁ, তুমি প্রথম দিনই পারবা না, কিন্তু এই যে আমরা একটু দেখলাম, তুমি আবার চলে যাবা, এই যে এখানে আবার পড়বা। ঠিক আছে, তুমি তো যতবার ইচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়তে পারবা, কোনো সমস্যা নাই। তাই না? 2টা পৃষ্ঠা ছিল আমাদের প্যাসেজে। এটা দেখে প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবা লিখতে পারি কিনা। এই যে দেখো এইভাবে ফ্রেজের মতো করে লিখতে পারি কিনা। প্রত্যেকটা কিন্তু ওরা চেষ্টা করছে প্রথমটা যেভাবে লেখা, পরেগুলো সেইভাবেই লেখার জন্য। কোনোখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, অর্থাৎ এমন কোনো ভার্ব নাই যেটা চেঞ্জ করা পসিবল। তাই না? এক্স্যাক্টলি। আমরা কি বলতে পারবো এটা তো একটা ভার্ব, এটা কি ভার্ব? এটা কি? এটা হচ্ছে প্যাস্ট পার্টিসিপল, তাই না? নন ফাইনাইট ভার্ব মনে আছে, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। এগুলা যদি পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি পড়তে হবে কিন্তু, কেমন? না হলে কিন্তু সামনে আগাতে গেলে কষ্ট হয়ে যাবে। সেগুলো কঠিন কিছুই না, একটু পড়লে হবে। তবে আজকে যেহেতু আমরা শিখতে আসি না, গ্রামার তো পড়তে আসি নাই, সেগুলো নিয়ে আমি কোনো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে তোমাদের ভালোর জন্য বললাম, প্র্যাকটিস করবো আমরা। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? সামারি লিখতে হবে, তাই তো? আচ্ছা, সামারি লেখা খুবই সহজ জিনিস, একদম কমন ব্যাপারগুলো আবারও বলে রাখি। ঠিক আছে, আমি একটু শুরুতে বলে দিচ্ছি। সামারি মানে হচ্ছে সংক্ষেপে লেখা, সুতরাং তোমার মাথায় থাকবে 5 থেকে 6টা লাইন অথবা 5 থেকে 6টা বাক্য। যদি কোনো ব্যক্তিকে নিয়ে সামারি আসে তখন খুবই সহজ, সবার প্রথমে তার জন্মটা কত সালে কোথায়। চাইলে তুমি শুরুতে তার পরিচয়টা দিতে পারো, যেমন জায়নুল আবেদিন ছিলেন অনেক বড় শিল্পী, এটা তার পরিচয়। হুমায়ুন আহমেদ ছিলেন অনেক বড় লেখক, রবীন্দ্রনাথ ছিলেন নোবেল বিজয়ী প্রথম মানে বাঙালি সাহিত্যিক, তাই না? এভাবে তুমি দিতে পারো। তারপর তার এডুকেশন, পড়াশোনা দিলা। তারপর তুমি তার কাজকর্ম, চাকরি বাকরি কি করছে বা সেটা দিলা। তারপর তার স্বীকৃতি, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, এটা সেটা এগুলো দিলা। লাস্টে যদি মারা গিয়ে থাকেন তুমি এটা দিলা। খেয়াল করে দেখো তোমার 5-6 লাইন কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা, যদি ব্যক্তিকে নিয়ে না আসে তখন তো একটু ঝামেলা, তখন একটু নিজের মতো কমন সেন্স খাটিয়ে লিখতে হবে। তবে আমরা মাথায় রাখতে পারি WH কোয়েশ্চেন গুলো মনে আছে? হু, কাকে নিয়ে কথা বলা হচ্ছে। হোয়াট, সেখানে কি কি করেছে। ওয়্যার, কোথায় হয়েছে ব্যাপারটা। ওয়েন, কখন হয়েছিল, তাই না? হাউ, কিভাবে করেছিল। এর বাইরে আরো হুজ, হুম এগুলো আছে, এত আমার দরকার নেই। আমি 5-6টা প্রশ্ন করলে সে উত্তর পেলে সুন্দর মতো আমার কিন্তু সামারি হয়ে যাবে। আচ্ছা, এখানে নির্দিষ্ট টপিক নিয়ে বলেছে। আচ্ছা, আমাদের কি এখন প্রয়োজন আছে যে ধরে ধরে বসে বসে এটা কষ্ট করে পড়া? কোনো দরকার নাই। আমরা একটু ছোট্ট করে একটু দেখি, তারপরে আমি বলে দিচ্ছি। আবারও বলছি, খালি দেখলাম আর শুনলাম তাহলে কিন্তু পারবো না। ঠিক আছে, নিজের মতো একটু লেখার চেষ্টা করবো। এটা স্ক্রিনশট নিয়ে রাখি, চাইলে নিজের মতো একটু চেষ্টা করি স্ক্রিনশটটা নিয়ে রাখার। পরে আমরা একটু লেখারও চেষ্টা করব। পরে তুমি দেখবা এই যে এখানে যে সামারিটা কতখানি মিললো। মনে রাখবা হুবহু মিলার কোনো দরকার নেই, কারণও নাই, মিলবে না। কারণ 100 জন লিখলে 100 রকম হবে, তাই না? একই গল্প, একই সিনেমা দেখে তুমি যদি বলো যে কি ঘটছিল আর আমি যদি বলি কি ঘটছিল, দুইজনটা কিন্তু হুবহু মিলবে না। এন্ড দ্যাটস ফাইন, সব মিলতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু সামারিটা হইতে হবে, তার মানে কি ছোট্ট করে 5-6 লাইনে লিখতে পারতে হবে, কেমন? আচ্ছা, এরপরে কি আছে বলো। এই যে এই জিনিসগুলা তুমি যদি প্র্যাকটিস না করো অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু, তাই না? ইয়াস। এখন
আমি চাইলে তোমাকে সবগুলো অর্থ বলে দিতে পারি, সমস্যা হইল পরীক্ষার হলে কি অর্থ বলে দেওয়ার জন্য কেউ থাকবে? থাকবে না। সুতরাং শুরু থেকে বলে আসছি, আমি যদি ভালো করতে চাই ইংলিশে, আমার বইয়ের ভোকাবুলারি গুলো ভালো করে জানতে হবে। কেমন? আমরা নিজেরাই দেখে ফেলি, এই যে উত্তরটা দিয়ে দেয়া আছে, নিজেরাই দেখি কতখানি পারছি। কতখানি পারছি একদম শুরুতে দেখো, উই ওয়েটেড পাস্ট টেন্সে ছিল, এই জন্য এটা কিন্তু পাস্ট টেন্সে হয়ে গেল, তাই না? ইজিলি পারছি আমরা। আর তো আমার মনে হয় না খুব বেশি বোঝানো তেমন কিছু আছে, বাকি এগুলো মোটামুটি ইজি, তাই না? তবে খেয়াল করে দেখো, এটা কিন্তু বইটই থেকে দিয়েছে মূলত। আমরা যদি বইটা ভালো করে পড়ি আমরা পারবো, না হলে কিন্তু পারতে অনেক কষ্ট হবে। কেমন? আচ্ছা, যার মর্টিফাই মানে ভয় সন্ত্রস্ত হয়ে যাওয়া, অনেকে কিন্তু জানতাম না। বড় মানে ধার করা, এনকারেজ মানে উৎসাহিত করা, জানতাম আমরা? জানলে খুবই ভালো, না জানলে লেন্ড মানে কি বলো? ধার দেয়া, সেগুলো কিন্তু পারতে হবে। এটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কোনো সমস্যা নাই। আমরা একটা কাজ করতে পারি, স্ক্রিনশট নিয়ে রেখে দেই, পরে নিজেদের মতো করে দেখে নিব। কেমন? এখানে তো আমরা ধরে ধরে বসে বসে পড়তে আসি নাই। আচ্ছা, এরপরে চলো আরো কঠিন। ভাই আগেরটাতে তাও অন্তত বলে দেওয়া ছিল শব্দগুলো, এখানে বলেও দেয়া নাই, কিভাবে পারবো? আবারও বলি, আমাদের কি করতে হবে? স্ক্রিনশট নিয়ে রেখে দেই, প্র্যাকটিস করতে হবে। আমি যদি একটু বলি, রিসেন্ট কিংবা লেটলি কিংবা নাও বা নাও এ ডেজ, এগুলা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যে দেখতে পাচ্ছি হ্যাজ ইনক্রিজড, তাই না? আচ্ছা, আর তো তেমন কিছুই আছে না, আহামরি কঠিন কিছু আমি দেখতে পাচ্ছি না। সমস্যা হইলো যে এখানে গ্রামারের কোনো সমস্যা নাই, তুমি শব্দগুলো পারলে ইজিলি পেরে যাবা, কিন্তু এই শব্দগুলো তোমার মাথায় তো আসতে হবে, তাই না? যে এফ এ ফলাফল স্বরূপ, কনসিকুয়েন্টলি, তুমি বলতে পারতা অ্যাজ আ রেজাল্ট, সেটাও বলতে পারতা, তাই না? তো অনেক কিছুই বলা যায়, মানে মাথায় আসবে কি তোমার? কখন আসবে? যখন তুমি অনেক প্র্যাকটিস করবা। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য স্ক্রিনশট নিয়ে রেখে দিই, ঠিক আছে? ঠিক আছে, চলো তাইলে। রিয়ারেঞ্জ তো আরেক ঝামেলা, তার মানে এটাও কিন্তু প্র্যাকটিসের উপরে, না হলে পরীক্ষার হলে কষ্ট হয়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি, আসলে কিন্তু কষ্ট হয়ে যাবে। তো তাহলে আমরা কি করব বলো? উত্তর কিন্তু লিখে দেয়া আছে। সাধারণত রিয়ারেঞ্জের ব্যাপারটা হয় কোনো ব্যক্তির নাম থাকে শুরুতে, অথবা দেয়ার লিভড এ কিং, লং এগো দেয়ার লিভড, হ্যাঁ এই যে এরকমই কিন্তু চলে আসে। এক নম্বরটা আমরা শুরুতে পেরে গেলাম, তাই না? ইয়াস, কিং লিয়ারের গল্প, শেক্সপিয়ারের, কর্ডেলিয়া গনেরিয়া, কি জানি গনেরিল, আর এটা কে জানি ছিল, ভুলে গেছি আমি। আচ্ছা, ওয়ান্স এগেন স্ক্রিনশট নিয়ে রাখি, কারণ এটা প্র্যাকটিস করা ছাড়া কিচ্ছু করার নাই। আমরা যেই তিনটা দেখলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা হলো উইথ ক্লুজ, আর একটা উইদাউট ক্লুজ এবং রিয়ারেঞ্জ, পুরোটাই হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে। আমার বুঝিয়ে দেওয়ার তেমন কোনো সুযোগ নাই, অনেকটা মুখস্থ করে ফেলার মতো করে প্র্যাকটিস করতে হবে। এবং সেটার জন্য আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা এরকম প্রশ্ন দেখব। আমি তোমাদের সবাইকে মানে উৎসাহিত করব, অনুরোধ করব যে প্লিজ স্ক্রিনশটগুলো নিয়ে রাখি এবং পরে নিজে পড়বো। কেমন? দ্যাটস দ্য অনলি ওয়ে যে তুমি এগুলোতে ভালো করবা। এখন লিখবা কিভাবে? তুমি সলভ করে অবশ্যই বক্স তো দিবা, সাথে এভাবেও পুরোটা লিখে দিবা। এইটা ভাবিও না যে শুধু বক্স দিলেই চলবে বা শুধু এটা লিখলে চলবে, তুমি দুইটাই করবা, তাহলে তুমি সেফ থাকলা, তাই না? আমরা সেফ থাকতে চাই, আমরা ঝামেলা চাই না, আমরা ফুল মার্ক পেতে চাই, 10-এ 10 পেতে চাই, সেইটুকু কষ্ট আমাদের করতে হবে। অনেকে বলে ভাই এটাকে পেন্সিল দিয়ে বক্স করবো না কলম দিয়ে করব, যা দিয়ে ইচ্ছা করো, কোনো সমস্যা নাই, তবে পেন্সিল দিয়ে করলে বেটার। এরপরে রাইটিং পার্টে যদি চলে যায়, চলো। যে কোনো প্যারাগ্রাফ যখন লিখতে যাই, সহজে আমরা যে কাজটা করতে পারি, একদম শুরুতে কি করবো জানো? ডেফিনিশন দিব, যে কি নিয়ে কথা বলা হচ্ছে। কেমন? যে ধরো নিউজ পেপারে কি থাকে? নিউজ পেপার মিনস পেপার দ্যাট কন্টেন্স নিউজ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? যে খবর থাকে। সো তুমি শুরুতে ডেফিনিশন দিলা, কি নিয়ে কথা বলছো।
তারপর তুমি বিভিন্ন এক্সাম্পল দিতে পারো। ধরো নিউজ পেপার পড়ে তুমি কি কি শিখতে পারতেছো, অনেক কিছুই হইতে পারে। তারপর তুমি গুড ব্যাড যদি থাকে, নিউজ পেপার তো ভালো জিনিস, এখানে ব্যাড তেমন কিছু নাই। আবার তোমার যদি বলতো লোডশেডিং, এখানে গুড তেমন কিছু নাই, তুমি সেগুলো নিয়ে বলবা। অনেকগুলো পয়েন্ট চেষ্টা করবা বের করার। তারপর তুমি আমাদের সচেতনতা নিয়ে বলতে পারো যে আমাদের আরো বেশি করে পড়া উচিত। এবং যে কোনো প্যারাগ্রাফে ছিল গভর্নমেন্টের কথাটাও আনতে পারো, যে গভর্নমেন্ট কি কি করতে পারে, গভর্নমেন্ট শুড টেক ইনিশিয়েটিভ, দে শুড টেক স্টেপস, পদক্ষেপ নেওয়া উচিত। লাস্টে আবার সুন্দর করে একই কথা বলে দিবা, তোমার কনক্লুশন হয়ে যাবে। এই কয়টা পয়েন্ট মিলে তোমার প্যারাগ্রাফ। পরীক্ষায় কতটুকু লেখা উচিত? 10 মার্কের জন্য কমপক্ষে 2 পৃষ্ঠা তো লেখা উচিত। এখন এই ক্ষেত্রে তুমি চেষ্টা করবে 2.5 পৃষ্ঠা বানাইতে। কিভাবে? ধরো এই যে তোমার 2 পৃষ্ঠা, তুমি কোনো মতে একটু টেনে এখানে 2টা লাইন লিখে তারপর শেষ করে দিবা, তাহলে 2.5 পৃষ্ঠা দেখা যাবে, সুন্দর হবে। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর প্যারাগ্রাফের ইয়ে। আর এখানেও কিন্তু এভাবেই দেখছো, WH কোয়েশ্চেন দিয়ে ওরা সুন্দর করে বলে দিছে, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। চলো আমরা একটু দেখি। তোমরা অনেকে বলছো যে ভাইয়া এগুলা রাইটিং পার্টে তো সাজেশন দরকার। হ্যাঁ, আজকে কিন্তু আমরা আসলে জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখতে আসছি। কেমন? আজকে আমরা সাজেশন বা এগুলো দেখবো না, সেগুলোর জন্য তোমাদের সামনে কিন্তু আরো ম্যাটেরিয়াল আসবে, কোনো ভয় নাই। সুন্দর করে, হ্যাঁ, আমরা এগুলা রাইটিং পার্টে কি কি আছে না আছে সব আমরা গবেষণা করে দেখব, বাট নট টুডেই। আজকে আমরা সিম্পল ভাবে দেখবো জিনিসটা, কেমন? ঠিক আছে, সামনে আগে তাইলে আমার তো মনে হয় সামনে আগানো যেতে পারে। আচ্ছা, এবার স্টোরি লিখতে বলেছে। 1 সেকেন্ড, স্টোরি কিভাবে লিখবা বলো? খুব সিম্পল ভাবে লিখবা। প্যারাগ্রাফ যেরকম 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখলে ভালো, স্টোরি রাইটিং এর ক্ষেত্রে কমপক্ষে 3.5 পৃষ্ঠা লিখলে ভালো। তাহলে 3 পৃষ্ঠা লিখে তারপর তুমি এটা টেনে দিলা, হয়ে গেল তোমার 3.5 পৃষ্ঠা। এখন তুমি টাইটেল কিভাবে দিবা? যেভাবে ইচ্ছা দাও, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ স্টোরি, তাই না? সেখানে তুমি নিজে থেকে বানাই দিবা। আর যদি একটা মানে ইসপের গল্প বা এরকম আসে, তখন তুমি চেষ্টা করবা যেটা সত্যিকারের টাইটেল, ওয়েন দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে, কিংবা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। পারলে দিয়ে দিবা, তাহলে ভাল লাগবে। না পারলেও কোনো ক্ষতি নাই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে গল্পটা লিখছে, তাই না? ছোট্ট করে কিন্তু গল্পটা লিখছে। আচ্ছা, তাহলে হয়ে গেল মোটামুটি, কিছুটা হয়ে গেল। আবারও বলছি, এগুলা সাজেশন, এটা নিয়ে আমরা অবশ্যই দেখব ভবিষ্যতে। আজকে আমরা শুধু দেখছি যে কি কি আসে সেটা কিভাবে লিখতে হয়, এটুকু আমরা দেখছি। আজকে আমরা অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমার স্টোরি রাইটিং হয়ে গেল। মনে রাখবা, শুরুতে যতটুকু বলে দেয়া আছে ওইটা অবশ্যই লিখতে হবে, ওইটা মানে না লিখলে কিন্তু হবে না। আচ্ছা, এইবার আমাদের আছে কি, একটা চিঠি লিখতে হবে, তাই তো? আচ্ছা, খুব সিম্পল জিনিস। শুরুতে তুমি ঠিকানা দিলা, ধরো গুলশান, ঢাকা। তারপর তারিখ এভাবে দিতে পারো, অথবা তুমি সরাসরি এভাবেও লিখতে পারো, তাই না? ইয়াস। এখন আবারও বলি, এইটা কি করবা? মুখস্থ করা ছাড়া তেমন কিছু করার নাই, তাই না? যে আমরা সাজেশনের সময় এগুলো অবশ্যই দেখব। তবে আমি একটা কথা বলতে পারি, চিঠিপত্রে একটা ফাঁকিবাজি করার সুযোগ থাকে। আমার তো ভাই একটু জায়গা খেতে হবে লিখে। আমি শুরুতে বলতে পারি যে আই হোপ ইউর ডুইং ওয়েল, তাই না? আচ্ছা, আই হোপ ইউর ডুইং ওয়েল দিলাম। তারপর তুমি আরো সুন্দর সুন্দর লাইন লিখতে পারো, যে মানে এগুলো কঠিন কঠিন শব্দ, টিচার যেন ইমপ্রেস হয়। খুব বেশি দরকার নেই, ফেলিসিটেশন অনেক কঠিন শব্দ, দরকার নাই লিখা। তারপর আমি বললাম আর কি, গোজ টু ইউ ফ্রম মাই হার্ট। আমি কিন্তু বলছি না হুবহু আমারটা কপি করতে, আমি বলছি যে এইভাবে শুরুতে একটু সৌজন্যমূলক কথা লিখবা। হ্যাঁ, ইন ইউর প্রিভিয়াস লেটার। এখানে কি নিয়ে কথা বলছি আমরা বলো তো? এখানে কথা বলা হচ্ছে পরীক্ষা নিয়ে, তাই না? তুমি ইন ইউর প্রিভিয়াস লেটার ইউ wrote about your। এরপর আমরা এই যে এখান থেকে বসাই দেব, প্রশ্নে কি বলা ছিল, কি বলা ছিল? এই যে প্রিপেয়ারনেস ফর এনসুইং এক্সামিনেশন, তুমি এই লাইনটা বসাই দিবা। তাহলে দেখো আমার চিঠি কিন্তু 2-3 লাইন হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি আমার হাতের লেখা খুবই বাজে, বাট মুখে বলে দিচ্ছি, আবার এটা মুখস্থ করার কিছু নাই। আই হোপ ইউর ডুইং ওয়েল, ফেলিসিটেশন গোজ টু ইউ ফ্রম মাই হার্ট,
ইন ইউর প্রিভিয়াস লেটার ইউ রোট অ্যাবাউট, তারপর তুমি প্রশ্ন থেকে বসিয়ে দিলা। তাহলে শুরুতে কিছু লাইন কিন্তু আমি খেয়ে ফেললাম, তাই না? তাহলে আমার চিঠিটা কিন্তু সুন্দর মতো হয়ে যাচ্ছে। লাস্টে আমরা লিখতে পারি নো মোর টুডে, রেসপেক্ট। আমরা কি বলতে পারি বলো? হ্যাঁ, এটাই বলতে পারি, রেসপেক্ট টু মাই এল্ডার্স অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, তাই না? ছোটদের জন্য স্নেহ দিলাম। আরো বড় করতে চাইলে আরো লিখতে পারো যে লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, তাই না? এভাবেও কিন্তু বলতে পারো। সরি, হাতের লেখাটা আসলে অনেক বাজে, তাড়াতাড়ি লিখছি তো। আচ্ছা, তাহলে দেখো যে এভাবে কিন্তু তোমার আধা পৃষ্ঠা বেশি হয়ে গেল একটা চিঠি, জাস্ট সৌজন্য বিনিময়। তাহলে শুরুতে বললাম তোমার চিঠি পেয়েছি, তুমি এটা নিয়ে বলেছো। লাস্ট আমার নো মোর টুডে, আজ আর নয়। হ্যাঁ, রেসপেক্ট আমরা বলতে পে রেসপেক্ট অথবা সেন্ড রেসপেক্ট, তাই না? যে পৌঁছে দাও, পাঠিয়ে দাও। রেসপেক্ট টু মাই এল্ডার্স এন্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। তারপর বললাম লুকিং ফর টু হিয়ারিং ফ্রম ইউ, তোমার থেকে শুনবার অপেক্ষায় রইলাম। আমার আধা পৃষ্ঠা বেশি এখানেই শেষ। বাকিটা আমি নিজের মতো একটু লিখতে পারতে হবে। এবং চিঠি কয় পৃষ্ঠা লিখবো? 2 পৃষ্ঠা লিখলেই হয়ে যায়, তাই না? তোমার পুরো লিখতে হবে এমনও না। অবশ্যই বাম দিকে পৃষ্ঠায় শুরু করবা, ডান দিকে পৃষ্ঠায় শেষ করবা। চাইলে এখান দিয়ে ডাক টিকিটটা দিতে পারো, আর ইমেল হলে তো ডাক টিকিট দেওয়ার ঝামেলা নাই। তাহলে চিঠিও কিন্তু মোটামুটি আমরা দেখলাম। আবারও বলছি, 100 বার করে বলছি, আমাদের কি মাথায় রাখতে হবে? আমাদের এটাই মাথায় রাখতে হবে যে এগুলো সাজেশন টাজেশন হবে, আমরা দেখবো সামনে। কেমন? এরপর কি আছে? এই যে আমরা খামটা দিয়েছি, বাম দিকে হচ্ছে প্রেরক যিনি পাঠাচ্ছেন, ডান দিকে হচ্ছে প্রাপক যিনি পাচ্ছেন। চলো তাইলে, গ্রাফ এন্ড চার্ট খুবই সহজ জিনিস, প্যারা খাওয়ার কিছুই নাই। কেন নাই জানো? তুমি যে কাজটা করবা, প্যারাগ্রাফে আমি বললাম কি যে শুরুতে ডেফিনিশন, তারপর এক্সাম্পল, ভালো মন্দ, সচেতনতা, সরকার, কনক্লুশন এখানেও আছে। শুরুতে আমরা বলবো দিস গ্রাফ শোজ, কি লিখবো? এই যে দিস গ্রাফ শোজ, পুরাটা প্রশ্নে যাচ্ছে বসিয়ে দিলাম, হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপর আমরা বলতে পারি কি কি দেখানো হচ্ছে। আমরা বলতে পারি ইট শোজ সাবজেক্টস অফ ডিফারেন্ট নেমস সাচ এস কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলা। তাহলে কি কি আছে? তাহলে শুরুতে আমরা বললাম প্রশ্নে যা ছিল সেটা আমরা বসাই দিলাম, কোয়েশ্চেনটা বসালাম। তারপর ফিগারে যা যা তথ্য ছিল সেটা আমরা বসাই দিলাম। ফিগারের ডেটা কি কি ছিল বলো? এই ডিফারেন্ট সাবজেক্টস লাইক দিস, we can also see chemistry is 70%, physics is 80%, mathematics is 60%। তুমি কিন্তু এই তথ্যগুলো বসাই দিলা, জায়গা খেলা, লেখা বড় হচ্ছে। তারপর তুমি এবার হচ্ছে হাইলাইট করতে হবে ইনফরমেশন, তাই না? একটু এক্সপ্লেন করতে হবে। তুমি বেশি কম সেগুলো নিয়ে কথা বলতে পারো। সবচেয়ে বেশি কোনটা বলো? 87% ইংলিশে ফাটাই ফেলতেছে। সবচেয়ে কম হচ্ছে ম্যাথে, 60 পাচ্ছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে we can see in the graph the highest mark you obtained is in English which is 87 and the lowest is in math which is only 60, তাই না? এই তো তোমার কিন্তু মোটামুটি হয়ে গেল। যে কোনো কিছু এমনি লিখতে পারবা। শুরুতে কোয়েশ্চেনটা ওইখান থেকে কপি করে বসাই দিবা। ফিগারে কি কি ডেটা আছে সেগুলো বললা, কোনটা কত পার্সেন্ট, বেশি কম কোনটা সেটা বললা। তোমার কিন্তু 150 শব্দ মানে কি 1.5 পৃষ্ঠা। সো তোমার কিন্তু গ্রাফ এন্ড চার্টে কোনো টাইটেল দেয়া লাগবে না, ঠিক আছে? এবং তোমার কিন্তু কোনো মানে ছবি আঁকতে হবে না, তুমি জাস্ট লিখে দিবা। চলো এখানে লিখে দিছে, একটু নিজেরা পড়ি, মনে রাখবা। তারপরে একটু কঠিন লাগতে পারে, যারা সারা বছর কিচ্ছু পড়াশোনা করেন একটু কঠিন তো লাগবেই, এটা তো মানতেই হবে, তাই না? কিন্তু আমরা পারবো ইনশাল্লাহ, না পারা কিচ্ছু নাই। পড়ছি। আশা করি পড়ছি। চলো তাইলে, না পড়লেও কোনো সমস্যা নাই, তুমি শুধু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা,
এরপরে এই যে দেখো থিম লিখতে হবে, তাই তো? এই জিনিসটা কিন্তু একটু ঝামেলা। তোমাকে বলে দিয়েছে নট মোর দেন 50 ওয়ার্ডস, তার মানে ছোট করে লিখতে হবে। কিভাবে লিখবা? এই যে দেখো স্টোরি রাইটিং এর মতো ওরা কিন্তু সুন্দর করে করছে। এখানে কি ছিল? যে দুইটা বিড়াল ছিল, তারা ঝগড়া করতো, তারপর তারা কার গেছিল? বানরের কাছে, যে ভাগ করে দিতে বলছে খাবার, বানর নিজে সব খেয়ে ফেলছে। এইটাই তো ঘটছে, রাইট? হ্যাঁ, এটাই ঘটছে। তাহলে এই গল্পটার টাইটেল কি হইতে পারে? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না? And তুমি বলো যে এই জিনিসটা আমরা কি একেবারেই না পড়ে বানায় বানায় লিখতে পারবো? পারবা। যারা হচ্ছে অনেক ভালো পারো তারা পারবা, যারা পারো না তারা কিন্তু একটু প্যারা হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে মনে রাখবা, তুমি খুব অল্প একটু লিখে 8 মার্কের জন্য ইয়ে করতে হবে। বাংলায় যেরকম সারমর্ম সারাংশ লিখো সেরকম। তো এটা প্যারা খাওয়ার কিছু না, স্টোরি দেওয়া থাকবে, তুমি জাস্ট হচ্ছে কয়টা প্র্যাকটিস করলেই পারবা, সেটা আমরা দেখবো। ঠিক আছে, এখানে একটা দেখো, নিজে থেকে একটু বলি যে এখানে গল্পটা তো আমরা জানি, তাই না? বানরের কাছে ভাগ করতে দিচ্ছে, বানর সব খেয়ে বসে আছে, ফাইন, কোনো সমস্যা নাই। আমরা বলতে পারি যে হ্যাঁ, মানে দিস ইজ দ্য মেসেজ অফ ইউনাইটেড স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি নিজেরা ঝগড়া করি, ইফ ইউ কোয়ারেল অ্যামং আওয়ারসেলভস, তাহলে আমরা হেরে যাবো, উই উইল লুজ। আমরা যদি একসাথে থাকি, ইফ ইউ স্টে কানেক্টেড, কেউ ক্ষতি করতে পারবে না, নোবডি ক্যান হার্ম আস। এগুলাই কিন্তু বলছে। এবং বানরে যে বিশ্বাস করে ধরাটা খাইছে, এটাও কিন্তু বলছে যে উই শুড নট ট্রাস্ট কানিং পারসন, চালাক মানুষরে বিশ্বাস করলে হবে না অন্ধের মতো করে, তাই না? ব্লাইন্ডলি করলে কিন্তু হবে না। একটা সুন্দর কথা কিন্তু ওরা বলছে। আবার কি বলছে ওরা? যে আমরা নিজেদের ভিতরে যদি শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারি, তাই না? উই শুড সলভ আওয়ার প্রবলেমস পিসফুলি থ্রু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে কিন্তু এই ব্যাপারটা চলে আসবে। তুমি যদি সুন্দর করে লিখতে পারো, ভালো মার্ক পাবা। না এলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, বুঝতেই পারতেছি, তাই না? একটু কিন্তু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, সো ভয় পাওয়ার কিছুই নাই, পারবে ইনশাল্লাহ। একটু প্র্যাকটিস করতে হবে, দ্যাটস অল, দ্যাটস অল। সামনে যাব? মনে হয় সামনে যাওয়া যায়। এইবার চলো দেখি এগুলো পুরোটাই কি হবে বলো। স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আর তেমন কিছু করার নেই, স্ক্রিনশট নিয়ে রেখে দাও, ঠিক আছে? কারণ এখন তো তুমি বসে বসে মুখস্থ করতে পারবে না, কিন্তু এগুলো তোমার পড়তে হবে। হ্যাঁ, আমরা বেশ কয়েকটা রিয়ারেঞ্জ এইভাবে দেখবো, পড়তে হবে। নিছি? আশা করি সবাই নিছে। এবং বেশ কয়টা থাকবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, নেই একটা একটা করে নিব আমরা। গেলাম সামনে, গেলাম। নিয়ে ফেলি, সবাই স্ক্রিনশট নিয়ে ফেলি। এটা কিন্তু একটা ব্যক্তিকে নিয়ে, সুতরাং খুবই সহজ, তাই না? সবার শুরুতে চলে আসে ব্যক্তির নাম, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপর তুমি সালগুলো দেখবা, এই যে মারা গেছে 1910-এ, তাহলে এটা সবার শেষে হবে, বুঝাই যাচ্ছে। তারপর ধরো 1820 বা কোনটা কত সাল ধরে ধরে আমরা করে ফেলতে পারবো, যে জন্ম হয়েছে এত সালে, তাই না? তারপর 1820-এর পরে 1860 এটা চলে আসলো, তাই না? এইভাবে ধাপে ধাপে ব্যক্তিকে নিয়ে হলে করাটা অনেক সহজ। সাধারণত ব্যক্তির জীবনে নিয়ে আসে, না হলে গল্প আসে, দুইটাই কিন্তু মোটামুটি পারা যায়। গল্প হলো কাহিনীটা ধরে ফেললে পারা যায়, আর ব্যক্তি তো সালটাল দেখে কবে পড়াশোনা করছে, কবে এটা করছে ওইটা করছে দেখলে পারা যায়। So, আমরাও পারবো ইনশাল্লাহ। চিন্তা করে কিচ্ছু নাই। তবে স্ক্রিনশট নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখছি, আশা করি দেখছি, গুড। নিয়েছি স্ক্রিনশট। আমরা কিন্তু অনেকগুলো এরকম দেখবো, আমাদের কিন্তু অত সময় নাই, ঠিক আছে? মানে আমি তোমাদের সময়টাকে রেসপেক্ট করছি, কারণ এটা তো বোঝানো কিছু নাই। সেটাকে অনেকগুলো রিয়ারেন্স থাকবে। So, আমাদের কি করতে হবে? জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, পড়াগুলো নিজের মতো করে পড়তে হবে, তাহলে তুমি পরীক্ষায় আসলে পারবা। আর পরীক্ষার হলে গিয়ে যদি লাইফে ফার্স্ট টাইম দেখো, তোমার মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই কেমনে করবো, অনেক প্যারা খাবা। সবাই নিয়ে ফেলি, সবাই নিয়ে ফেলি স্ক্রিনশট।
নিচ্ছি একটু বোরিং তাই না, যে অনেকগুলো এরকম থাকবে, সবগুলো যে দেখে 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 পড়তে হবে, খুবই বিরক্তিকর জিনিস, আমিও বুঝতে পারছি। আর কি করা বলো, মানে পড়াশোনা অনেক কিছু হচ্ছে নিজে নিজে করার জিনিস, সেখানে আসলে আমিও যে চাইলে তোমারে খুব সহজ করে খাওয়াই দিব সেই সুযোগটা আমারও নাই, বুঝছো? জাস্ট পড়তে হবে। ইংরেজি কিন্তু এইটাই যে গ্রামারটা আমার হলে বোঝানোর বিষয় থাকে, বাকিটা পুরোটাই প্র্যাকটিসের উপরে। আবারও ব্যক্তিকে নিয়ে জীবনী সুন্দর, এগুলো সহজে পারা যায়। এটা সক্রেটিসের বিখ্যাত গল্প তাই না, ওনাকে যখন মানে মেরে ফেলা হচ্ছিল তখনকার। ইয়াস। না দিলে কিন্তু হবে না স্ক্রিনশট। ঠিক আছে, না দিলে কিন্তু হবে না, সবাই নেই। এটা হচ্ছে উইলিয়াম সামারসেট মমের দ্য লাঞ্চন, মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে, বিখ্যাত একটা গল্প। আচ্ছা, এই যে এতক্ষণ যেটা করলাম সেম জিনিসই কিন্তু হবে আজকে পুরো ক্লাস জুড়ে। আমরা জাস্ট হইলাম দেখছি যে কি কি আসে, এখন দেখো যে এরকম করে করে একটা পর একটা আসতে থাকবে। এখন আমি চাইলে তোমাদের ধরে ধরে ব্যাখ্যা করে বুঝাইতে পারি, বাট আমার না আসলে মনে হয় না সেটা খুব একটা কাজের কিছু হবে। আমি অর্থগুলা বলতে পারি। প্রসপার মানে উন্নতি করা, ইমর্টাল মানে হচ্ছে কি করা, অমর হওয়া, পজিটিভ মানে তো ইতিবাচক, তারপর ওয়েলফেয়ার মানে কল্যাণ, ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ বলতে পারি আমরা, আইডিয়ালিজম মানে আদর্শবাদ, হেন্স মানে সুতরাং বা এই কারণে, কোয়ালিটি মানে গুণ, আবারও প্রসপার মানে উন্নতি করা, ইমর্টাল আবারও আসছে, আচ্ছা যাই হোক। এখন কথা হইলো আমি যে কথাটা বলতে চাই, আমি অর্থগুলো বলে দিলাম, সমস্যা নাই, বাট আমাদের নিজেদের কিন্তু একটু এগুলা ধরে ধরে অর্থগুলো শেখাটা প্র্যাকটিস করতে হবে। কিভাবে করবা বলো? ধরো তুমি এটা একটা ছবি তুললা, ঠিক আছে, চলো আমি একটা ছবি তুলি এটার। আমাদের পড়াশোনা কিন্তু এখন অনেক সহজ। এই যে দেখো, আমি ফোনে এইটার ছবি তুলে নিলাম, তারপর আমি ধরো জেমিনাই অথবা চ্যাট জিপিটি যার কাছে ভালো লাগে ওইখানে গেলাম, তারপর তুমি গিয়ে বললা যে রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন বাংলা, আমাকে বাংলায় লিখে দাও, দেখেও লিখে দেয় কিনা, কি করে দেখতে হবে। এই যে প্রসপার, হেল্প, আইডিয়ালিজম, ও কিন্তু সুন্দর করে লিখে দিছে। সো এটা আমার দেখানোর কিছু নাই, তুমি নিজেই বুঝতে পারতেছো। সো আমাদের এখন থেকে একটু নিজে নিজে এইভাবে পড়ার অভ্যাসটা করতে হবে। এভাবে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, এই সবগুলো কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করার বিষয়। যদি প্র্যাকটিস করো তুমি, এগুলো নিয়ে কোনো ভয় থাকবে না। আর যদি ফাঁকিবাজি করো তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। অ্যালিভিয়েশন মানে কি? লাঘব করা, কষ্ট কমে যাওয়া। প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী, বার্ডেন মানে বোঝা, পভার্টি মানে দারিদ্র্য, লায়াবিলিটি মানে হচ্ছে ঋণ বা দায়বদ্ধতা। আচ্ছা, পসিবল সম্ভব, এক্সপ্লোশন মানে বিস্ফোরণ, থিঙ্ক মানে ভাবা, অ্যাসেট মানে হচ্ছে একটা সম্পদ, প্ল্যানিং মানে পরিকল্পনা, রিসোর্স মানে হচ্ছে এটাও সম্পদই বলতে পারি আমরা। আচ্ছা, ক্রাইসিস মানে কি? এটা বিপর্যয়, তাই না? অ্যালিভিয়েশন আবার আসে, হ্যাঁ ঠিক আছে। তাইলে এখন কি করব বলো? অর্থগুলো জানতে হবে, কিভাবে জানবো? ফার্স্ট পেপারের বই ভালো করে পড়তে হবে, অথবা তুমি চ্যাট জিপিটি এগুলো ইউজ করতে হবে। অর্থগুলো বলে দিচ্ছি, আমি কিন্তু বারবার বলছি প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখবো, পরে নিজের অবসর সময় এগুলো দেখবো। কেমন? এগুলো যদি ভালো করে আমরা করি, আমাদের একটা ভালো চান্স থাকবে পরীক্ষায় ভালো করার। ডেভেলপ মানে উন্নত, অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, ফ্যাক্ট মানে একটা তথ্য, অ্যাকুইজিশন মানে কোনো কিছু দখল করা বা অর্জন করা, আয়ত্তে আনা, কমিউনিকেশন মানে যোগাযোগ, তারপর ন্যাচারাল মানে প্রাকৃতিক জানি, ইউজুয়াল মানে সাধারণত সচরাচর জানি, অ্যাকোয়ার অ্যাকুইজিশন থেকেই আসছে, অর্জন করা বা আয়ত্ত করা, আর অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন, কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য। ওয়ান্স অ্যাগেন নিজে নিজে শিখতে হবে কিন্তু, বুঝতে পারলাম? যেমন দেখবা আমি তো খালি বক্সের অর্থগুলো বলছি। অ্যাপ্রোপ্রিয়েটলি মানে কি? যথাযথভাবে। সাবকনশিয়াস মানে কি? অবচেতন মন। এই যে এগুলো কিন্তু একটু একটু পড়তে হবে, নাইলে
পরীক্ষার হলে আমরা ভয় পেয়ে যাব। আমরা কিন্তু ভয় পেতে চাই না, আমরা ভালো করতে চাই, তাই না বলো? ইয়েস, আমরা অবশ্যই ভালো করব, কেন করব না? তাহলে আবার আমি অর্থগুলো বলে দিই। কেপেবল মানে হচ্ছে যোগ্য, বি মানে তো হওয়া, সেটা আমরা জানি, সিলেবাস মানে আমরা জানি। আচ্ছা, এনলাইটেন মানে কি? আলোকিত হওয়া, ঠিক আছে, যে ওয়াও জ্ঞানের আলোয় আমরা আলোকিত হয়ে গেলাম, এনলাইটেন। ফ্রাস্ট্রেট মানে হতাশ হয়ে যাওয়া, বিল্ড মানে কিছু একটা গড়ে তোলা, রিকোয়ারমেন্ট মানে কি কি প্রয়োজন, সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, বোথ মানে উভয়, অ্যাচিভ মানে অর্জন করা। আচ্ছা, তারপরে কি আছে? আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ দেয়া, কেপেবল মানে হচ্ছে যোগ্য। এটা আমরা দেখে আসছি। স্ক্রিনশট নিলাম, আশা করে নিয়েছি। গুড। মিসইউজ মানে হচ্ছে অপব্যবহার করা, তাই না? মেক মানে বানানো, ফ্যামিলি তো পরিবার, এক্সপ্যান্ড মানে কি? বৃদ্ধি করা, পপুলার মানে জনপ্রিয়, ইউজার মানে হচ্ছে ব্যবহারকারী, ইনভেন্ট মানে হচ্ছে উদ্ভাবন করা, উইদিন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, ইউজ মানে ব্যবহার, অ্যাডিক্টেড মানে আসক্ত, মানে ভাই ফোনের নেশায় ছেলেটা একদম শেষ হয়ে যাচ্ছে, তাই না? তখন আমরা বলি যে আসক্ত। তারপর স্প্রেড মানে ছড়িয়ে পড়া। এই তো। কি মনে হচ্ছে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিসের জন্য অনেক ম্যাটেরিয়াল আজকে আমরা দিয়ে দিয়েছি। সবাই স্ক্রিনশটগুলো নিয়ে রাখবো এবং পারলে মুখস্থ করে ফেলবো। অবশ্যই আমি মুখস্থ করা পক্ষপাতী না, এগুলো আমরা শিখতে হবে অর্থগুলো, তাইলে পারবো। ঠিক আছে, অর্থগুলো মুখে বলে দিচ্ছি, বাট নিজে নিজে একটু এগুলো করতে হবে। একান্তই না পারলে মুখস্থ করবা, একান্তই না পারলে। চেঞ্জেস মানে পরিবর্তন, ইকোনমিক মানে অর্থনৈতিক, লিভিং মানে কি? বেঁচে থাকা, জীবিকা, এরকম কিছু হতে পারে। কানেক্ট মানে সংযুক্ত করা, আমরা জানি। মাইটি মানে কি? শক্তিশালী, তাই না? শক্তিশালী পদ্মা নদী, ইয়াস। হিউজ মানে হচ্ছে বিশাল। ওয়িং মানে কারো কাছে ঋণী হয়ে থাকা। যেমন তুমি বলতে পারো পরীক্ষায় ভালো করেছি ওয়িং টু মাই হার্ড ওয়ার্ক, মানে আমি হার্ড ওয়ার্ক করেছি বলে আমি ভালো করতে পেরেছি। আমার সাফল্যের ঋণটা হচ্ছে আমার হার্ড ওয়ার্কের কাছে, এভাবে বলতে পারো। অ্যাম্বিশাস মানে কি? যা অনেক লক্ষ্য আছে জীবনে, তাই না? যেমন তোমরা যে পরীক্ষায় ভালো করতে চাই, আমরা অ্যাম্বিশাস, রাইট? আচ্ছা, ড্রিম মানে তো স্বপ্ন, আমরা জানি। গ্রেট মানে মহান, ডেভেলপ মানে কি? উন্নত। আচ্ছা, এইটা অবশ্য হওয়ার সম্ভাবনা কম, যেহেতু পদ্মা সেতু এখন তো আর মানে ওইটার গুরুত্বটা কমে গেছে, সো আমরা বাদ দিতে পারি এটা। আচ্ছা, ডিভাইস মানে যন্ত্র। অ্যাবাকাস এটা হচ্ছে একটা ওই ক্যালকুলেটরের খুব আদি একটা ভার্সন বলতে পারো, বুঝছো? সো এটা আলাদা করে কোনো বাংলা নেই, এটা বাংলা অ্যাবাকাস। গণনার যন্ত্র বলতে পারো। ট্রেন মানে তো অবশ্যই বলতে পারি যে ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। লার্জ মানে বিশাল। তারপর পারফর্ম মানে কি? একটা কিছুতে কাজ করা, তাই না? পারফরমেন্স বলি যে আমরা বাংলায়। রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি। এসেনশিয়াল খুবই সুন্দর শব্দ, মানে হচ্ছে একদম অপরিহার্য, খুবই প্রয়োজনীয় কিছু। রেফার মানে উল্লেখ করা হতে পারে। আর তো নাই, বাকিগুলো আমরা পারি। গুড। চিট মানে কি? প্রতারণা করা, পরীক্ষায় চিটিং করা রিস্কি, তাই না? আচ্ছা, বাকি কোনোটা কি আছে? রেস্কিউ এই যে লাস্টের দিকে আছে দেখতে পাচ্ছি, বাকিগুলো খুবই ইজি, তাই না? রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। ট্রিট মানে হচ্ছে কারোর সাথে তুমি কিভাবে আচরণ করছো সেটা। আচ্ছা, এটা আসলে অনেক ইজি ছিল, এখানে কঠিন শব্দ বলতে গেলে নাই, তাই না? ব্যাপারটা ভালো, আমরা ইজি ইজি ভাবে পার করে আসতে চাই। ক্রাউন মানে কি? মুকুট, রাজার মাথায় যে মুকুট থাকে সেটা আমরা ক্রাউন বলি। আর কি আছে? ভোট মানে তো ভোট দিয়ে, আমরা জানি। প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান। অর্গানাইজ মানে কি? একটা কোম্পানি আমরা বলি অর্গানাইজেশন, তাই না? সংস্থা। তাহলে কি করে? সবকিছু একসাথ করা। অর্গানাইজ মানে এরকম আয়োজন করা, ব্যবস্থা করা, একসাথ করা। হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। তারপর এন্টারটেইন মানে কি? বিনোদন, তাই না? আনন্দ, বিনোদন। প্র্যাকটিস মানে অনুশীলন করা। সার্টেন মানে হচ্ছে নিশ্চিত কিংবা নির্দিষ্ট, সেটা বুঝাইতে আমরা সার্টেন বলি।
রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, অ্যাপ্রক্সিমেট খুবই সুন্দর শব্দ, এটা মানে হচ্ছে আনুমানিক। ডিফারেন্স মানে পার্থক্য আমরা জানি। সো আমাদের যে কাজটা কষ্ট করে করতে হবে সবগুলা ভাই স্ক্রিনশট নিব এবং আমরা প্লিজ কি করব বলো, নিজে নিজে প্রচুর পড়তে হবে। করতে পারবো না এই কাজটা? আশা করি পারবো। গুড। ট্রুথফুল মানে সত্যবাদী, নিড মানে হচ্ছে প্রয়োজন, ক্যারেক্টারিস্টিক সুন্দর শব্দ তাই না, এটা মানে হচ্ছে বৈশিষ্ট্য, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, থিওরি মানে কি, থিওরি মানে হচ্ছে কোনো একটা তত্ত্ব, হ্যাঁ মানে তত্ত্ব মানে আমাদের ম্যাথের থিওরি থাকে যে সেরকম, জাজ মানে বিচার করা, আর চিট মানে তো প্রতারণা আমরা জানি, সাজেশনস মানে হচ্ছে পরামর্শ, এই তো হয়ে গেল। তাইলে দেখো এবার আরো কঠিন যেটা, আবারও বলি শুরু থেকে বারবার বলছি, আমরা রিয়ারেঞ্জ অনেকগুলো দেখলাম, আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অনেকগুলো দেখলাম। কেন দেখলাম? কারণ এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে পারা খুবই কঠিন, তাই না? তুমি ইংরেজিতে ভালো হইলে কোনো প্যারা নাই, কিন্তু খারাপ হইলে প্র্যাকটিস ছাড়া তুমি পারবা না। তো উইদাউট ক্লোজটা আরো ঝামেলা, আরো কঠিন। কারণ আগের গুলো অন্তত আমি মানে অর্থ বলে দিচ্ছিলাম যে শব্দ দেওয়া ছিল, এখানে তো সেটাও নাই, কি সর্বনাশ। সেইটা মূলত আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে, আশা রাখতে হবে যে আল্লাহ যেন এখান থেকে কমন পড়ে যায়, এবং মাথায় রাখবো কমন নাই পড়তে পারে, ইটস ওকে, কিন্তু কমন পড়ার সম্ভাবনাও থাকবে। সো প্যারা নেওয়ার কিছু নাই, যেগুলো আছে এগুলো ভালো করে পড়ি, এগুলো অর্থগুলো ভালো করে শিখি, আশা করা যায় যে এখান থেকেই হয়তো চলে আসতে পারে, তাই না? কনফিডেন্স রাখবো, যেটুকু আছে ওইটুকু ভালো করে পড়ি, কেমন? এই পদ্মার সাথে আমার মনে হয় না আসবে। আচ্ছা, কোনোটা কি কঠিন তেমন শব্দ আছে? আমি একটু দেখি। ই নাম্বারে লিখছে রিয়ারিং, উরি বাবা, রিয়ারিং মানে লালন পালন করা, এটা অনেক কঠিন শব্দ আর কি, এটা আসলে না পড়লে কোনোভাবেই পারা সম্ভব না। আচ্ছা, আবার তুমি দেখো এইচ নাম্বারে অনেকগুলো শব্দ দিল, সবগুলো মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট পরিমাণে। এটাই হচ্ছে মজা, যে তুমি অ্যাডেকুয়েট এরকম কঠিন শব্দও দিতে পারো, আবার খুব সিম্পলও দিতে পারো, যে মেনি, দুইটাই সঠিক, কোনোটাতেই কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম? সো তুমি চেষ্টা করো সহজ সহজ শব্দ দিতে, বেশি কঠিন শব্দ অনেক প্যারা নিয়ে শেখার দরকার নাই, লাইফটাকে সহজ রাখবা, প্যারা কম নিবা। স্ক্রিনশট নিচ্ছি তো, তোমাদের ফোন পুরো ভরে যাইতেছে না স্ক্রিনশট নিয়ে? হ্যাঁ, আমিও যখন পড়াশোনা করি দেখা যায় যে আমার ফোন এরকম বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালে একদম ভরে যায়, যে ভাই পড়তে হবে, কিছু করার নাই, ঠিক আছে? কারণ আমি একটু ফাঁকিবাজ, সো আমার পড়তে ভালো লাগে না, সো ফোন হাতে থাকে সারাক্ষণ, এই জন্য আমি আরো বেশি করে এই কাজটা করি, যে ভাই আমার কিন্তু একদম ফোন ভর্তি পড়াশোনার জিনিস লাগবে। আমি বলতেছি না তোমার এটা করতে হবে, বাট করলে ভালো, তোমারই উপকার হবে। এটা তো পারা যাবে আশা করি, নাকি? ইজি আছে, না পারা তেমন কোনো কারণ নাই। আগাবো সামনে, আমার তো মানে আগানো উচিত। অর্থ বলে দিতে পারে, যে কমফোর্ট মানে আরাম, তাই না? মার্সি এফ নাম্বারে মানে হচ্ছে ক্ষমা, আর্ন মানে হচ্ছে উপার্জন করা, তাই না? তারপর যে নাম্বারে সাইকোলজিক্যাল, হ্যাঁ এটা হচ্ছে মানসিক একটা ব্যাপার। আমি বলবো যে কি করবা, মুখস্থ করে ফেলবে এগুলা, হ্যাঁ মুখস্থ করে ফেলবা, ব্যাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমার ইচ্ছা ছিল ধরে ধরে পড়াবো, কিন্তু আমি দেখলাম যে ভাই এখানে এতগুলো আমরা দিছি, ধরে ধরে পড়াইতে গেলে সারাদিন লাগবে, ওইটা আমাদের দরকার নাই। আমরা ইম্পর্টেন্ট প্যাসেজগুলো দিয়ে দিচ্ছি, আমরা সেগুলো জাস্ট মুখস্থ করে ফেলবো, আশা করা যায় সেখান থেকে কমন পড়ার একটা চান্স থাকতে পারে। আচ্ছা, অর্থগুলো তাও বলি। ডেডিকেটেড বি নাম্বারে মানে কি, নিবেদিত প্রাণ, স্ট্রাগল মানে কি, সংগ্রাম করা, ডমিনেশন মানে কি, নিপীড়ন করা, ওভারওয়েলম বা ইমপ্রেস মানে একদম অবাক হয়ে যাওয়া, মুগ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে? আইডিওলজি মানে হচ্ছে তার যে চিন্তাধারা, লিডারশিপ মানে নেতৃত্ব, রিমার্কড
মানে উল্লেখযোগ্য বলা যেতে পারে। এপিসেন্টার মানে একটা কেন্দ্র, মূল কেন্দ্র, হোয়ারএভার মানে যেখানেই। সুন্দর একটা প্যাসেজ, সুন্দর একটা শূন্যস্থান আমরা দেখলাম। দেখতে পাচ্ছি ন্যাচারাল অথবা কঠিন হলে সিনিকও দিতে পারো, যা ইচ্ছা। আচ্ছা, সি নাম্বারে ল্যাভিশলি, অ্যাবান্ডেন্টলি, মানে একটু কঠিন কঠিন এগুলো, এই জন্যই বলতেছি যে মুখস্থ করে ফেলাটাই ভালো হবে। যে কোনো একটা শব্দ শিখবা, সবগুলো শেখার দরকার নাই, বাট এটা কিন্তু সুন্দর, পরীক্ষা আসার মতোই। এগুলো কিন্তু বই থেকে নেওয়া মূলত। হ্যাঁ, বই এগুলা থাকে, এই যে এইসব টপিক গুলো, বাল্য বিবাহ, এটা সেটা, কমন কমন জিনিস। অনেকগুলা, তাই না? হ্যাঁ, অনেকগুলা করে দেয়া। তো তোমাদের উপর একটু ভরসা যে তোমরা পড়বা, আশা করি। না পড়লে কিন্তু কিছুই হবে না। পড়লে আলহামদুলিল্লাহ সবই হবে। এই তো 9 নাম্বারে আর একটা জাস্ট, তারপরে শেষ। এই যে লাস্টেরটা। আমরা লাস্টে বলতে পারি যে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত হওয়া, তাই না? তারপর সি নাম্বারে হচ্ছে এফেক্ট, প্রভাবিত করা। ইম্প্যাক্ট মানেও সেটা। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। সো প্লিজ, 8 নাম্বারে হচ্ছে না, এই যে জি নাম্বারে কনসিয়াস মানে সচেতন। 8 নাম্বারে এক্সিস্টেন্স, সার্ভাইভাল মানে টিকে থাকা, তাই না? যে নাম্বার ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়। দেখলাম তো সবই। তাইলে আজকের ক্লাসটা আসলে আমিও বুঝতে পারছি যে গ্রামারটা আমার হলো যেরকম বুঝানোর বিষয় থাকে, এটা প্র্যাকটিসের। তোমার পড়তে হবে, তোমার পড়ে পড়ে মুখস্থ রাখতে হবে, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দ্যাটস অল। আর কিচ্ছু বলার নাই এখানে। সো আমরা যদি স্ক্রিনশট গুলো নিয়ে থাকি, প্র্যাকটিস করে, ইনশাল্লাহ আমরা ভালো করব। এবং এগুলা থেকে অনেক শব্দ কিন্তু শিখা হবে, কিভাবে শিখবো সেটা কিন্তু বলেছি। তোমার প্যারানোর দরকার নেই, স্ক্রিনশটটা তুমি চ্যাট জিপিটি বা জেমিনাইকে দিয়ে বলবা, ভাই ভোকাবুলারি আমাকে দিয়ে দাও বাংলায়, ও দিয়ে দিবে। ঠিক আছে? সো আমরা প্র্যাকটিস করলে ইংলিশের ভয় কি হবে? হবে জয়। ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি পোলাপাইন, সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।